এখন তোমাদের সাথে আমি আলোচনা করব তৃতীয় পর্যায়ে মৌলসমূহের অক্সাইডের ধর্ম নিয়ে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে কারা কারা আছে? তৃতীয় পর্যায়ে আমার আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেন সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। অর্থাৎ এই যে মৌলগুলো, এদের যে অক্সাইড আছে, এদের একাধিক অক্সাইড থাকতে পারে, তবে আমরা এখানে তাদের কিছু কমন অক্সাইড গুলো দেখাচ্ছি। যেমন সোডিয়ামে দেখাচ্ছি NaO2, Na2, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, দেন সিলিকন ডাইঅক্সাইড, তারপর হলো কি ফসফরাস পেন্টঅক্সাইড, দেন হলো কি সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর লাস্টে কি ডাইক্লোরো হেপ্টাঅক্সাইড। অর্থাৎ এই অক্সাইড গুলো কোনটা কিরকম সেই ধর্মগুলো আমরা তোমাদেরকে এখন দেখাবো। অলরেডি আমরা বোর্ড বিক্রিয়াগুলো লিখে রেখেছি। এখন দেখো একটা জিনিস খেয়াল করে, গ্রুপ 1 এর ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড যেটা গঠন করে, এই সোডিয়াম অক্সাইড করে কি পানির সাথে বিক্রিয়া করে NaOH অর্থাৎ সবল ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সবল ক্ষার। অর্থাৎ এই NaOH যে সবল ক্ষার উৎপন্ন হচ্ছে, কোথা থেকে হচ্ছে? সোডিয়াম অক্সাইড থেকে এটা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সোডিয়াম মৌলটি একটি ধাতু। অর্থাৎ এই সোডিয়ামের যে ধাতব অক্সাইডটি উৎপন্ন হচ্ছে, এটা কি একটা ক্ষারীয় অক্সাইড, যার কারণে সে পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার উৎপন্ন করতেছে। পরের ক্ষেত্রে যদি আমরা দেখি, গ্রুপ 2 তে কে আছে? তৃতীয় পর্যায়ের ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়ামের অক্সাইড কোনটা? ম্যাগনেসিয়াম অক্সাইড কোনটা? ম্যাগনেসিয়াম অক্সাইড, কোনো পার্থক্য নেই। ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। অর্থাৎ এখানে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করতেছে। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম কি রূপে আচরণ করতেছে? ক্ষার রূপে। অর্থাৎ ম্যাগনেসিয়াম এখানে ক্ষার রূপে আচরণ করে, এবং এই ক্ষার রূপে আচরণ করার ফলে কি হয়? যে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে এবং বিক্রিয়া করে এখানে লবণ উৎপন্ন করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে ধাতু সমূহ আছে তৃতীয় পর্যায়ে, অর্থাৎ সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, তাদের অক্সাইড সমূহ ক্ষারীয় ধর্মের হয়। অর্থাৎ তাদের অক্সাইড সমূহ পানির সংস্পর্শে আসলে ক্ষার ধর্ম প্রদর্শন করে, বা বিভিন্ন অ্যাসিডের সাথে যখন রিঅ্যাকশন করে বা বিক্রিয়া করে, তখন কি আকারে তারা বিক্রিয়া করে? তারা অবশ্যই ক্ষার আকারে বিক্রিয়া করতেছে। আচ্ছা, এখন যদি আমরা গ্রুপ 13 ক্ষেত্রে দেখি, এখানে কি অ্যালুমিনিয়াম আছে। গ্রুপ 13 অ্যালুমিনিয়াম সাধারণত উভধর্মী মানে কি? সে অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে আচরণ করে। সাধারণত অ্যালুমিনিয়ামের অক্সাইড গুলো কি হয়? অ্যাসিড এবং ক্ষার উভয় রূপেই আচরণ করে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা আছে, এটা একবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, আর একবার কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। ক্ষারের সাথে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম অ্যালুমিনেট। এই সোডিয়াম অ্যালুমিনেটটা উৎপন্ন হয়েছে কার জন্য? এই অ্যালুমিনিয়ামের ক্ষারের সাথে বিক্রিয়ার ফলে। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম অ্যাসিডের ন্যায় আচরণ করতেছে। আর যদি আমরা পরের বিক্রিয়াটা দেখি, এখানে কিন্তু অ্যালুমিনিয়াম আবার ক্ষারের ন্যায় আচরণ করতেছে। কারণ কি? সে এখানে আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়া করে এখানে উৎপন্ন করতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং এখানে কি অ্যালুমিনিয়ামটা ক্ষার রূপে আচরণ করতেছে, কারণ সে বিক্রিয়া করছে কার সাথে? অ্যাসিডের সাথে। আচ্ছা, এরপরে যদি গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত আমরা চারটা গ্রুপের অক্সাইড গুলো দেখি, তারা প্রত্যেকে অ্যাসিডীয় ধর্ম প্রকাশ করবে। কারণ কি? তারা প্রত্যেকেই অধাতু। ধাতু পর্যন্ত কিন্তু আমাদের ধাতব অক্সাইড অর্থাৎ ক্ষারীয় অক্সাইড গুলো শেষ হয়ে যায়। অধাতু থেকে কি আমাদের অধাতব অক্সাইড অর্থাৎ আমাদের অ্যাসিডীয় অক্সাইডের যাত্রা শুরু হয়। তো আমরা যদি এখানে খেয়াল করি, গ্রুপ 14 এর ক্ষেত্রে আছে কি? সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড কি ক্ষারীয় ধর্মের হবে নাকি অ্যাসিডীয় ধর্ম? অবশ্যই ক্ষারীয় ধর্ম হবে। নাকি অ্যাসিডীয় ধর্ম? কোনটা? অবশ্যই অ্যাসিডীয় ধর্ম হবে। অর্থাৎ এই অ্যাসিডীয় ধর্ম হওয়ার কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট নামে এই লবণটা উৎপন্ন করে। এই লবণটা সে উৎপন্ন করে। আচ্ছা, এরপর কি আছে? ফসফরাস পেন্টঅক্সাইড বা অনেকে এটাকে বলে ডাইফসফরাস পেন্টঅক্সাইড। সো এই ফসফরাস পেন্টঅক্সাইড পানির সাথে যখন বিক্রিয়া করে, তখন সে কি উৎপন্ন করবে? ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট উৎপন্ন করে। এখানে একটা হাইড্রোজেন থাকার কারণে এটাকে আমরা বলি কি? সোডিয়াম হাইড্রোজেন ফসফেট সে উৎপন্ন করলো। আচ্ছা, তারপর কে আসলো? তারপর আসে গ্রুপ 16 এর ক্ষেত্রে কি আছে? সালফারের দুইটা অক্সাইড এখানে দেখা যাচ্ছে। এটা সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। আমরা সালফার ট্রাইঅক্সাইড দিয়ে ডাইঅক্সাইড দিয়ে দেখাইতে পারতাম। ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করলে পানির সাথে সে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতো। আর এখানে যেহেতু ট্রাইঅক্সাইড আছে, তাই ট্রাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। পরে এই সালফিউরিক অ্যাসিড কি করে?
সালফিউরিক অ্যাসিড পরে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফার উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। সর্বশেষ কে আছে? সর্বশেষ আছে ডাইক্লোরোহেপ্টক্সাইড, অর্থাৎ এখানে 2টা ক্লোরিন আছে আর 7টা অক্সিজেন আছে, অর্থাৎ এই কারণে আমরা এটা বলতেছি ডাইক্লোরোহেপ্টক্সাইড পানির সাথে বিক্রিয়া করে পারক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই পারক্লোরিক অ্যাসিডটা HClO4 পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, যার ফলে কি হয় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন হয় আমার লবণ পারক্লোরেট। এটার নাম কি? সোডিয়াম পারক্লোরেট। মাথায় রাখবা এটার নাম সোডিয়াম পারক্লোরেট। এটা উৎপন্ন হয়েছে কার সাথে বিক্রিয়া করে? HClO4 এর সাথে বিক্রিয়া করে ক্ষারের এই লবণটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে HClO4 কি রূপে আচরণ করতেছে? অ্যাসিড রূপে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 13 এর পর থেকে গ্রুপ 14 থেকে গ্রুপ 17 পর্যন্ত সবগুলো অক্সাইডের ধর্ম কি হবে? অ্যাসিডীয় ধর্ম, অ্যাসিডিক অক্সাইড উৎপন্ন করে বা অম্লীয় ধর্মের অক্সাইড উৎপন্ন করে। এখন কথা হলো অম্লত্ব তো সবার ক্ষেত্রে একরকম হয় না, কাদের ক্ষেত্রে অম্লত্ব বেশি হবে, কাদের ক্ষেত্রে অম্লত্ব কম হবে। যে সকল অক্সাইডের উচ্চ জারণ সংখ্যা থাকে তাদের অম্লত্ব বেশি হয়, অর্থাৎ তারা কি সবল অ্যাসিড হয়, তাদের অম্লত্ব বেশি। এটা আমি আগের ভিডিওতে বলছি, তবু আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, অম্লত্ব বেশি হয়। এখন যদি আমরা দেখি NO নাইট্রিক অক্সাইড, NO মানে নাইট্রিক অক্সাইড, N2O হইছে নাইট্রাস অক্সাইড, আর কার্বন মনো অক্সাইড। এই তিনটা অক্সাইড, এই যে তিনটা অক্সাইড লাস্টে লিখলাম, এই তিনটা অক্সাইড কিন্তু নিরপেক্ষ অক্সাইড, অর্থাৎ এরা অ্যাসিডীয় না, অম্লীয় না এবং ক্ষারকীয় না। অবশ্যই ক্ষারকীয় হবে না, কারণ হলো কি এদের সবগুলো অধাতুর অক্সাইড, যার কারণে কি এদের হওয়ার চান্স ছিল অম্লীয়, কিন্তু আসলে এগুলো কি নিরপেক্ষ অক্সাইড। অর্থাৎ এদের পানিতে যদি তোমরা বিক্রিয়া করো, এদের সাথে পানি যদি মিশাও, তাহলে এখান থেকে আমরা কোনো অম্লীয় দ্রবণ বা অ্যাসিড পাবো না। আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ একটা দ্রবণ পাবো। এটা জাস্ট পানির ভিতরে দ্রবীভূত হতে পারে হাইয়েস্ট, কিন্তু এখান থেকে কোনো অ্যাসিড পাওয়া সম্ভব না। অর্থাৎ এই তিনটা অক্সাইড কি আমার নিরপেক্ষ অক্সাইড। এই তিনটা অক্সাইড নিরপেক্ষ অক্সাইড। অনেক সময় কিন্তু এগুলো এমসিকিউতে আসে, কোন তিনটা অক্সাইড বা কোন অক্সাইডগুলো নিরপেক্ষ, তখন এই তিনটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এই ভিডিওতে তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের কিরকম ধর্ম সেটা বুঝতে পারছো। তোমাদের সাথে সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে কেমিস্ট্রির অন্য কোনো একটা টপিক নিয়ে।